আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াক আউট করছি। মাননীয় বিরোধী দল নেতা, নোটিশই তো উত্থাপন হয়নি, আপনি কি করে বুঝলেন কোনটা চাপা দেওয়ার জন্য এটা করা হচ্ছে? বলছি যে এই দুই কারণেই আমরা এখন ওয়াক আউট করছি। আপনাকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলীয় নেতা ওয়াক আউট করতে চেয়েছেন, রাইট আছে, তারা ওয়াক আউট করতে পারেন, কিন্তু যে কথাগুলো রেকর্ডেড হয়ে গেল, এই ধরনের দ্বিচারিতা সংসদে যদি আপনারা করেন, জনগণ আপনাদেরকে ছাড় দেবে না। মাননীয় স্পিকার, সেই সংবাদ সম্মেলনে বিএনপি দলীয় সিদ্ধান্ত নিয়ে তৎকালে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছিল। সেটা কোন স্বার্থে সেদিন ধন্যবাদ জানিয়েছিল, আমরা সে বিষয়টা তাদের কাছ থেকে জানতে চাই। মাননীয় স্পিকার, এটা সংবিধান লঙ্ঘন এবং এটা গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক। আজকে গণতন্ত্রের নির্বাচনের ভিত্তিতে আমরা যখন একটা সরকার পেলাম, আমরা কি এটা বলতে পারি যে সবাই মিলে বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ আসলে এটা আমাদের দেশে আসছে? এটাই নাকি অবৈধ হয়েছে? অবৈধ একটা কাজ জাতীয় সংসদে আমাদের কাছে কাগজ প্লেস করেছে কে? যারা প্লেস করেছে, তাহলে তাদেরকে তো আগে আইনের আওতায় নিয়ে আসা উচিত। মাননীয় স্পিকার, কেউ হয়তো 2 গুলিতে মারা গিয়েছে, কেউ 1 গুলিতে মারা গিয়েছে, মারা গিয়েছে কিন্তু অনেকেই। এতেই একদম ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া যা আছে। আপনি আমাকে বাধ্য করেছেন, আপনার জনকে বাধ্য করেছেন। তাহলে এখন আমি আহ্বান করছি মোহাম্মদ শফিকুল ইসলাম, 112 পটুয়াখালী, আপনার সময় 7 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। একটা গল্প দিয়ে একটু শুরু করতে চাই। মাননীয় স্পিকার, রাজা তার উজিরকে বলে দিয়েছিল সকাল থেকে এটা কাজ করবা, এই কাজগুলো করবা। উজির বলেছিল যে আমাকে যে কাজগুলো বলেন কোনটা কখন গুরুত্বপূর্ণ, কোনটা ছুটে যায়, তার চেয়ে আপনি আমাকে একটা তালিকা করে দিলে ভালো হয়। একটা তালিকাও করে দিয়েছিল। তালিকা দেখে দেখে সে কাজ শুরুই করেছিল। হঠাৎ করে রাজার মনে হলো সে একবার শিকারে যাবে। ঘোড়ার পেটে উঠে যখন রেকাবে পা ঢুকিয়েছে, রেকাবে পা ঢুকালে পা আটকে গিয়েছিল। পাটা যখন ছুটাতে পারছিল না, তখন সে উজিরকে বারবার ডাকছিল, আমার পাটা এখান থেকে বের করে দাও। পাটা বের করতে যাচ্ছিল না উজির, কারণ উজির বারবার খুঁজছিল যে তালিকাটা করে দেওয়া হয়েছিল, সেই তালিকার মধ্যে পা আটকে গেলে ওটা বের করে দেওয়ার বিধান ওখানে আছে কিনা। শেষ পর্যন্ত রাজার পা আর ওখান থেকে বের করা যায় নাই এবং রাজাকে মুক্ত করা সম্ভব হয় নাই বলে আমরা গল্পে জেনেছি। ঠিক আমার কাছে আজকে সংসদ এরকম একটা গল্পের মতো মনে হয়। বিগত 17 বছর উন্নয়নের কথা বলে আমাদের নির্বাচনকে ভুলে দেওয়া হয়েছিল। আবার বিগত 1.5 বছর আমরা লক্ষ্য করলাম আমরা কেউ কেউ নির্বাচন এবং নির্বাচন বলে বলে আমরা আমাদের মাথা থেকে বিচার এবং সংস্কারটাই ভুলে দিয়েছিলাম। আবার এখন এসে আমরা দেখলাম যে আমাদের নখের কালি শুকাতে না শুকাতেই উন্নয়নের কথা বলে আমরা আবার জুলাই সনদটাকেই ভুলে দিতে বসেছি। আমি খুবই বিব্রত হই যে আমাদের সন্তানেরা রাস্তায় দাঁড়িয়ে সেদিন কি প্ল্যাকার্ডে এটা লিখেছিল যে আমরা একটা ফ্যামিলি কার্ডের জন্য আজকে রাস্তায় দাঁড়িয়েছি। মাননীয় স্পিকার, সেদিন তারা দাঁড়িয়েছিল বুকে গুলিবিদ্ধ হয়ে, পা হারিয়ে, চোখ হারিয়ে দাঁড়িয়ে, রাস্তা ব্যারিকেড দিয়ে লেখা ছিল রাস্তা সংস্কারের কাজ না, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। আমরা যেন সংস্কারের কথাটা মাথায় নিতে পারছি না। আমরা সংস্কারের পরিবর্তে এখন আমরা সংশোধনের দিকে যাচ্ছি। এই সংশোধনের জন্য আমাদের তরুণ যুবকরা, আমাদের জনতারা কাজ করে নাই। আমি একটা কথা পরিষ্কার বলি, অ্যামেন্ডমেন্টের জন্য তো শেখ হাসিনাও সেদিন অফার করেছিল 24 ঘন্টা দরজা খোলা আছে, তোমরা সংশোধনের জন্য আসো। সেদিন এই ছাত্র জনতা সংশোধন মেনে নেয়নি, তারা সংস্কারের জন্য কথা বলতে চেয়েছিল। আজকে আমরা সংস্কারটা মাথায় নিতে পারছি না কেন? মাননীয় স্পিকার, আমি আর একটা কথা আপনাকে একটু স্মরণ করানোর জন্য বলছি। আমি বাংলায় সাহিত্যে অনার্স করা, আজকে আমাকে আপনি স্নেহের সাথে মাসুদ বলে বলেছেন। আমার সংসদের নাম শফিকুল ইসলাম। এই মাসুদ নামটা যারা একেবারে খুব আমাকে স্নেহ করেন, আদর করেন, তারাই ডাকেন। আমি বাংলার সাথে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ছিল, রাষ্ট্রবিজ্ঞানে আমরা ছোট একটা বাক্য পড়েছিলাম, নেসেসিটি নোস নো লস। আমরা এই নেসেসিটিটাকে আজকে একটা সংবিধানের ধারাবাহিকের মধ্যে আমরা আটকে ফেলেছি। আমরা লাইন খুঁজতেছি, আমরা দাড়ি কমা সেমিকোলন খুঁজতেছি। আমরা আজকে পরিষ্কার একটা কথা বুঝি, আমাদের এই সংস্কারের প্রয়োজনটা এই কারণে দরকার হয়েছে যে এটা 30 কার্য দিবসের মধ্যে যেখানে করার কথা ছিল, সেখানে আমরা খাল খননে গুরুত্ব দিলাম, ফ্যামিলি কার্ডে গুরুত্ব দিলাম, কৃষি কার্ডে গুরুত্ব দিলাম, আমরা আরো অনেক কাজে গুরুত্ব দিলাম। অথচ যেটার জন্য আজকে নির্বাচন করে আমরা এখানে নিজেরা কথা বলার সুযোগ পেলাম, সেই সংস্কার আমরা নজর দিতে পারলাম না কেন? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি আর দুটো কথা বলি। এই বাংলাদেশের সামগ্রিক প্রয়োজনকে সামনে রেখে আমাদের একটা কথা মাঝে মধ্যেই বলতে হয়, রাষ্ট্র সংস্কারের কথা, আমাদের সংবিধানের ধারাগুলোর কথা বলি। কাউকে কাউকে আমরা এই কথা বলতে শুনি যে গণভোটে যে আমাদের এই 70% লোকরা ভোট দিয়েছে, 51% সরকারি প্রতিনিধিত্ব করছেন। আমি তো একটা কথা যদি পরিষ্কার করে সরকারি বেঞ্চে যারা আছেন তাদের বিনয়ের সাথে যদি জিজ্ঞেস করতে চাই, 51% ফ্যামিলি কার্ডের পক্ষে ভোট দিয়েছে আর আমাদের 70% তো জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র গঠনের পক্ষে ভোট দিয়েছে।
আমরা তাহলে 51%কে গুরুত্ব দিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ করে জনগণের উন্নয়নের কথা বলি কি আমরা মূল জায়গা থেকে আমাদের দেশের জনগণকে আবার আরেকটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছি এমন করে যে আমরা বলি সবাই মিলে বাংলাদেশ। আমি তো তা লক্ষ্য করছি না, আমাদের উদ্বেগের জায়গাটা, উৎকণ্ঠের জায়গাটা মাননীয় স্পিকার ওইখানে যে 11টা সিটি কর্পোরেশনের প্রশাসক বদল হয়েছে, আমরা কি লক্ষ্য করলাম না সবাই মিলে যদি বাংলাদেশ হয় তাহলে সরকারি দলের বাইরে একজন যোগ্য লোক, সৎ কি মানুষ ওখানে খুঁজে পাওয়া গেল না মাননীয় স্পিকার? অন্তর্বর্তীকালীন সময়ে যখন 1-2 জায়গায় এরকম প্রশাসক নিয়োগ হয়েছে, আমরা বললাম এটা সংবিধান লঙ্ঘন এবং এটা গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক। আজকে গণতন্ত্রের নির্বাচনের ভিত্তিতে আমরা যখন একটা সরকার পেলাম, সেই সরকারে স্থানীয় নির্বাচনের দিকে না গিয়ে নিজ দলীয় লোক গ্রহণ করে আমরা কি এটা বলতে পারি যে সবাই মিলে বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ আসলে এটা আমাদের দেশে আসছে? আমরা বলতে পারি না বিধায়ী আজকে জুলাই সনদ বাস্তবায়ন এবং তার ভিত্তিতে আমাদেরকে এখানে শপথ গ্রহণ করানো হয়েছে। আমাদের এই ট্রেজারি বেঞ্চ থেকে আমাদেরকে বলা হয় এটাই নাকি অবৈধ হয়েছে। অবৈধ একটা কাজ জাতীয় সংসদে আমাদের কাছে কাগজ প্লেস করেছে কে? যারা প্লেস করেছে তাহলে তাদেরকে তো আগে আইনের আওতায় নিয়ে আসা উচিত। এই অবৈধ কাজে আমাদেরকে কারা সহযোগিতা করেছেন? এই অবৈধ প্ররোচনা আমাদেরকে কে দিয়েছেন? এটা তো আমরা জোর করে কেউকে ঘরের পকেট থেকে আমরা নিয়ে আসি নাই মাননীয় স্পিকার। আমি তো বাউফল থেকে সংস্কারের শপথের জন্য আমি তো কাগজ বাউফল থেকে নিয়ে আসি নাই, এখান থেকে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, সবশেষ বলবো, আসুন সময় থাকতে নাহলে। ধন্যবাদ মাননীয় সদস্য। এখন আমি আহ্বান জানাচ্ছি জনাব আক্তার হোসেন, রংপুর 4, আপনার সময় 8 মিনিট। মাননীয় স্পিকার, সকলের কাছে বিনীত কণ্ঠে কয়েকটি কথা আমি বলতে চাই। আমরা কোন প্রেক্ষাপটের মধ্য দিয়ে আজকের এই সংসদে এসেছি আমরা সকলেই সেটা জানি। সেই প্রেক্ষাপট যখন বাংলাদেশে সংঘটিত হলো, 5 আগস্ট থেকে নিয়ে 8 আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। সেই সময়টাতে বাংলাদেশের সংবিধান কতটুকু কার্যকর ছিল সেই ব্যাপারে কি আমরা খোঁজখবরটা রেখেছি মাননীয় স্পিকার? আমাদের এখানে বর্তমানে যিনি আইনমন্ত্রী আছেন, তিনি যে তখন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন, কোন সংবিধানের বদৌলতে তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সে প্রশ্নটা কি আমরা ভুলে গিয়েছি মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, যে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সংবিধানের কোথাও এর কোনো বর্ণনা নেই। আগের সরকার তারা যে পদত্যাগ করেছে, সেই পদত্যাগের ফর্মুলা কি? সংসদ যে ভেঙে দেওয়া হলো 6 তারিখে, সেই সংসদ ভেঙে দেওয়ার ফর্মুলাটা কি সংবিধানে বর্ণনা করা ছিল? তার কোনো কিছুই সেই সময়টাতে মাননীয় স্পিকার সংবিধান অনুযায়ী হয় নাই। এবং সেই সময়টাতেই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, তাদের হাতে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল বাংলাদেশের এই রাষ্ট্র কাঠামোটাকে সংস্কার করা। সেই লক্ষ্যে ঐক্যমত্য কমিশন গঠিত হয় মাননীয় স্পিকার। 30টির অধিক রাজনৈতিক দল এবং জোট, আমরা দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ সেখানে আমরা আলোচনা করেছিলাম মাননীয় স্পিকার। সেই আলোচনায় আজকের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব সেখানে উপস্থিত ছিলেন, জোনায়েদ সাকিব ভাই সেখানে উপস্থিত ছিলেন, সেখানে নুরুল হক নূর ভাই উপস্থিত ছিলেন, শাহাদাত হোসেন সেলিম সেখানে উপস্থিত ছিলেন। এতগুলো মানুষ সরকারি দলের বেঞ্চে তারা বসে আছেন, তারা ঐক্যমত্য কমিশনে উপস্থিত হয়েছিলেন। ঐক্যমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে সকলের মধ্যে আলোচনা হয়েছিল। সেই আলোচনার প্রসঙ্গ তারা সংসদে এসে কিভাবে ভুলে গেলেন সেটা আমি তাদের কাছে জানতে চাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, 5ই অক্টোবর আজকের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সেই সময়টাতে তিনি বলেছিলেন, গণভোট, জনগণের তরফ থেকে যে রায় আসবে সেই রায় সংসদের প্রত্যেকজন সদস্যকে মানতে হবে। তিনি তার কথার উপরে এখন অটল কেন নাই সেটা আমরা তাদের কাছ থেকে জানতে চাই মাননীয় স্পিকার। মাননীয় আইনমন্ত্রী তিনি সেই সময়টাতে এই সংবিধান সংস্কারের জন্য যে আদেশ, সেটাকে বাস্তবায়নের জন্য যে এক্সপার্ট প্যানেল গঠন করা হয়েছিল, সেই এক্সপার্ট প্যানেলের তিনিও একজন মেম্বার ছিলেন, তিনিও পরামর্শ দিয়েছিলেন সেই এক্সপার্ট প্যানেলে কেমন পদ্ধতিতে জুলাই সনদকে বাস্তবায়ন করা হবে। আজকে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে তিনি যখন আইনমন্ত্রী হয়েছেন, তখনই এসে তিনি তার পজিশনটাকে পরিবর্তন করে এখন তিনি সবকিছু বেমালুম ভুলে গিয়েছেন। আজকে তারা এসে হবস, লক আর রুশো পড়ার কথা বলছেন। আমার তো মনে হয় হবস, লক আর রুশো পড়ার মধ্য দিয়ে তারা অতীতে যে নৈতিকতার পাঠ, সেই নৈতিকতার পাঠটা তারা ভুলে গিয়েছেন। যদি নৈতিকতার পাঠ তাদের থাকতো তাহলে এতগুলো জনগণের সামনে জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, তিনি 30শে জানুয়ারি রংপুরে আবু সাইদের জন্মভূমিতে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, দয়া করে গণভোটে হ্যাঁ দিন। দয়া করে গণভোটে হ্যাঁ দেওয়ার কথা বলে তারা এখন এসে গণভোটে রায় মানতে কেন চান না, সেই প্রশ্নটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করতে চাই। আমরা আরো স্পষ্ট করে আপনার মাধ্যমে জানতে চাই, যে আদেশ জারি করা হয়েছে সে আদেশটা নাকি আইন নয়, এমন ধরনের বক্তব্য এখানে উপস্থাপন করা হয়। অথচ বাংলাদেশ সংবিধানের 152 নম্বর আর্টিকেলের মধ্যে একটা আদেশও যে আইন হতে পারে সেই ব্যাপারে সেখানে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। তারা বলছেন আদেশ তো আইন নয়, অসাংবিধানিক। এটা ধৃষ্টতাপূর্ণ বক্তব্য। জনগণ যেখানে গণভোটের মধ্য দিয়ে এই আদেশের পক্ষে রায় দিয়েছে, সেখানে জনগণের রায়কে অসাংবিধানিক বলা এই সংসদকে কলঙ্কিত করে মাননীয় স্পিকার। আমরা স্পষ্ট করে আরেকটা জিনিস আপনাকে বলতে চাই মাননীয় স্পিকার।
স্পিকার, যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেই অধ্যাদেশের ব্যাপার নিয়ে একটা আলাপ এখানে উঠেছে। এই সংসদে সেটাকে অ্যাপ্রুভ করা হবে কি হবে না, সেই অধ্যাদেশ এই সংসদে অ্যাপ্রুভ করা হোক আর না হোক, সেই অধ্যাদেশ অনুযায়ী যে গণভোট হয়েছে সেই গণভোট যে বৈধ, সেই গণভোটকে অবৈধ বলার কোনো সুযোগ নেই মাননীয় স্পিকার। আমরা আর একটা কথা বলতে চাই মাননীয় স্পিকার, যে অধ্যাদেশের কথা আপনারা বলছেন, অধ্যাদেশগুলো এই সংসদ উত্থাপন করা হয়েছে, সেই অধ্যাদেশের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সেই আদেশটাকে রেফার করা হয়েছে। আপনারা অধ্যাদেশটাকে এখানে রেফার করবেন, আবার অধ্যাদেশের মধ্যে যে আদেশের কথা বলা হয়েছে সেটাকে আপনারা বেমালুম চেপে যাবেন। এই ধরনের দ্বিচারিতা বাংলাদেশের সংসদে যদি আপনারা করেন, জনগণ আপনাদেরকে ছাড় দেবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আর একটা কথা আমি বলতে চাই, যে আদেশের ব্যাপারটা নিয়ে বলা হয়, সেই আদেশ যেই 13 নভেম্বরে জারি করা হলো, সালাউদ্দিন সাহেব সেই দিন তিনি ব্যক্তিগতভাবে আদেশের ব্যাপারে তার আপত্তির কথা জানিয়েছিলেন, কিন্তু সেই দিন রাতের বেলা বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা মিটিং করে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নেতৃত্বে যে সংবাদ সম্মেলন করা হয়েছিল, সেই সংবাদ সম্মেলনে আদেশ জারির দিনে বিএনপি দলীয় সিদ্ধান্ত নিয়ে তৎকালে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছিল। সেটা কোন স্বার্থে সেদিন ধন্যবাদ জানিয়েছিল, আমরা সে বিষয়টা তাদের কাছ থেকে জানতে চাই মাননীয় স্পিকার। বারংবার আপনাদের কাছে বলি, 90 এর পরে 3 জোটের রূপরেখা আপনারা সহজে মানতে চান নাই, কিন্তু জনগণ যখন রাজপথে নেমে এসেছিল আপনারা কিন্তু তখন মানতে বাধ্য হয়েছিলেন। আমরা জানি নির্বাচনের আগে আপনারা যখন জনগণের কাছে গিয়েছিলেন, আপনারা গণভোটের কথা বলতে বাধ্য হয়েছিলেন। আপনারা এই কারণেই বাধ্য হয়েছিলেন, নতুবা জনগণ সেই সময়টাতে যে সিদ্ধান্ত নিত, সেই সিদ্ধান্ত আপনাদের ফেভারে নাও যেতে পারতো। যেই জনগণ জুলাই সনদে ভোট দিয়েছে, ওই জনগণ তো সরকার নির্বাচনের জন্য ভোট দিয়েছে, তাহলে আপনাদের ম্যানিফেস্টো থেকে কয়জন ভোট দিয়েছে সেই প্রশ্নটা আমরা করতে চাই মাননীয় স্পিকার। আপনাদের কাছে একটাই মাত্র চাওয়া, এটাতে আইনগত কোনো বাধ্যবাধকতার জায়গা নেই। বিএনপির সদিচ্ছার বিষয়, সরকার দলের সদিচ্ছার বিষয়, তারা 2/3 মেজরিটি পেয়েছেন, তারা যদি আজকে সদিচ্ছা প্রকাশ করেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ গণভোটকে তারা মেনে নেবেন, এটা নিয়ে আর কোনো প্রশ্ন কোথাও উঠবে না। আমরা তাদের কাছে সেই আহ্বানটাই। ধন্যবাদ মাননীয় সদস্য। এখন আমি আহ্বান জানাবো ঢাকা 17 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আন্দালিব রহমান পার্থকে। ধন্যবাদ। ভোলা আই এম ভেরি সরি, আন্দালিব রহমান পার্থ, ভোলা 1। মাননীয় স্পিকার, ডিজিটাল বিজ্ঞাপনের এফেক্ট। স্পিকার আপনাকে ধন্যবাদ। স্পিকার, সময় তো বললেন না। আপনি 15 মিনিট বলতে পারেন। ব্যাপারটা তো অনেক কমপ্লেক্স, একটা ইউনিক সিচুয়েশন। আমি আমার সম্মানিত বিরোধী দলের নেতাদের চোখে আবেগ দেখি, কথায় দেখি, তবে একটা জিনিস এটাও দেখি যে কেন জানি প্রথম থেকে আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে নিয়ে যাওয়ার একটা পায়তারা দেখতে পাচ্ছি। ঠিক যেমন, ঠিক আমাকে কথা বলতে দেন। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডেকোরাম, প্লিজ প্লিজ। আমি কেন আবার কোয়াইট এটা হবে না। কিন্তু আমাকে আওয়ামী লীগ সরকার মনে পড়ে যায়, যে আমরা যদি কোনো কথা বলতাম যুদ্ধাপরাধের বিচার চায় না, আমরা বলতাম তেলের দাম কত, যুদ্ধাপরাধের বিচার চায় না। আমি অনেকখানি ওই অ্যাটিটিউডটা দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় কথা, উই হ্যাভ নো প্রবলেম উইথ জুলাই সনদ। আমাদের প্রবলেম প্রক্রিয়া নিয়ে, আপনারা কোন প্রক্রিয়ায় করতে চাচ্ছেন, এবং আমরা আমাদের ডিসেন্ট, নোট অফ ডিসেন্ট আগে থেকেই দেওয়া। আমাদের প্রক্রিয়া ছিল, আপনারা দেখেন, উইথ ডিউ রেসপেক্ট, একদম রেসপেক্টের সাথেই বলি, আপনারা সেই সময় রেভলিউশনারি গভর্নমেন্ট করেন নাই কেন? নর্মাল গভর্নমেন্টে গেলেন কেন? ট্রানজিশনাল রেভলিউশনারি গভর্নমেন্ট করতেন। লেটস রিরাইট দ্য কনস্টিটিউশন, ছিঁড়ে ফেলে দিতেন কনস্টিটিউশনকে, নতুন করে সংবিধান বানাতেন। পুরনো কনস্টিটিউশনে থেকে আপনারা সংবিধানকেই বাতিল করে দিতে যাচ্ছেন। এটা আসলে হয় না। ইট ইজ ইউনিক। দ্য রেভলিউশন ওয়াজ ইউনিক, এর পরবর্তী গভর্নমেন্ট ওয়াজ ইউনিক, অ্যান্ড হোয়াট we had a quasi constitutional government. Doctrine of necessity তে আমরা কখনো কনস্টিটিউশনকে সম্মান দিয়েছি। ডক্ট্রিন অফ নেসেসিটিতে সংস্কারকে মাথায় রেখে অফ কোর্স রিয়েলাইজ, যে এটা তো আজকে থেকে রিয়েলাইজেশন না, 72 থেকে রিয়েলাইজেশন, আইয়ুব খানের অত্যাচার থেকে, যে আমাদের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক ইজ সেট ইন সাচ আ ওয়ে যে কোনো মুহূর্তেই আমাদের প্রিমিয়ার একজন স্বৈরাচার হয়ে যেতে পারে। সে কারণে তো গণপরিষদ করা হয়েছিল, কিন্তু আজকেও সেটা আমরা দেখছি যে সেটা করতে যে দেখা গেছে রাষ্ট্রপতির ক্ষমতা কমাতে যে আমরা প্রধানমন্ত্রী বা ক্যাবিনেটের ক্ষমতা অনেকাংশে বাড়িয়ে দিয়েছি। দ্যাট ইজ দ্য ইস্যু, আর তো কিছু ছিল না। এই কারণেও আমরা আমাদের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক রিয়েলাইজ করেছি উই নিড চেঞ্জ। আমরা মনে করি, বাট আমরা আজকে এখানে, আমরা পলিটিশিয়ান, আমাদের মাথায় রাখতে হবে দ্যাট উই মাস্ট mitigate the harshness of the relevant provisions of the Constitution. At the same time, we must uphold the spirit of July.
এই ব্যালেন্স আমাদেরকে করতে হবে। কিন্তু আপনারা তো আমাদেরকে লগর সেটে পাঠিয়ে দিচ্ছেন। আপনার এখানে যারা বসা, আমার মাননীয় প্রধানমন্ত্রী কত বছর এক্সাইল, পাশে আমাদের মাননীয় এলজিআরডি মন্ত্রী কয়বার জেল খেটেছে, তার পাশে আমির খসরু সাহেব একসাথে জেলে ছিলাম, তার পাশে সালাউদ্দিন সাহেব কত বছর বিদেশে ছিল। এখানে আমরা যারা আছি আমরা সবাই জুলাই যোদ্ধা। আপনাদের বিরোধী দলীয় সম্মানিত মাননীয় আমাদের যে বিরোধী দলীয় নেতা, উনি উনার ভাষায় এত সুন্দর করে আমাদেরকে রেকগনাইজ করেন, কিন্তু যখনই ফ্লোর আপনাদের হাতে চলে যায় আপনারা আমাদেরকে অ্যাটাক করেন অ্যাজ ইফ আমরা জুলাইতে আমাদের কোনো কন্ট্রিবিউশনই নাই। একদিন এক ভাই দাঁড়িয়ে বলল, গতকালকে সম্মানিত সংসদ সদস্য দাঁড়িয়ে বলল যে আমাদের এখান থেকে বলা হয়েছে এই আন্দোলনের সাথে আমাদের সম্পৃক্ততা নাই। অফকোর্স আমরা এই কথা বলেছি, বিকজ ইট ওয়াজ পলিটিক্যালি কারেক্ট। উই নেভার ওয়ান্টেড টু গিভ ইট আ পলিটিক্যাল ফেস। আমরা চাচ্ছিলাম ছাত্র আন্দোলন বা যে কোটা আন্দোলন হচ্ছিল ওইভাবে যাক। আপনাদেরও আমরা যখন জেলখানায় ছিলাম, আমাদের সাথে আপনাদের মহাসচিব ছিল পরোয়ার সাহেব, আপনাদেরকে যখন ব্যান্ড করা হয়েছিল আপনারা তো কোনো কথা বলেন নাই। কেন বলেন নাই? বিকজ আপনারা ওই ইস্যু ডাইভার্ট করতে চান নাই। উই ওয়ান্টেড দ্য ফ্যাসিস্ট গভর্নমেন্ট টু গো অ্যান্ড দে লেফট। ইট ওয়াজ আ প্ল্যান। ওইটা লিটারালি আপনারা ধরে বলছেন কি আমরা নাকি আন্দোলনে নাই। শুনেন, আপনারা 6 বলে 12 রান করেছেন, কিন্তু এর আগের 300 রান আমরা সবাই মিলে করেছি। সুতরাং আপনাদের একজন একটা কথা বলবেন, আরেকজন আপনারা আমাদেরকে লগর সেটে নিয়ে যাবেন, আমাদেরকে অ্যাটাক করবেন। আপনাদের কথা আজকে দেশবাসী বিভ্রান্ত যে আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। অফকোর্স উই ওয়ান্ট জুলাই সনদ, আমরা চাই এটা বাস্তবায়ন। প্রক্রিয়াটা কি? প্রক্রিয়া তো আপনারা ভুল করেছেন। আপনারা কেন সেই সময় ইন্টারিম গভর্নমেন্টে আপনারা সাপোর্ট করেন? আপনারা বলতেন এটা ট্রানজিশনাল রেভলিউশনারি গভর্নমেন্ট করা হোক, এটা একটা রেভলিউশনারি গভর্নমেন্ট করা হোক, কনস্টিটিউশনকে রিরাইট করা হোক। আপনারা কোথা থেকে নিয়ে আসছেন সংবিধান সংস্কার পরিষদ? হোয়াট স্ট্যাটাস ইট হ্যাজ? এটা কোথা থেকে আসছে? আপনারা আমাদের সচরাচর আমরা যেভাবে সংবিধান পরিবর্তন করি আমরা সেভাবে করব। আপনারা বসেন, আমাদের নোট অফ ডিসেন্ট আছে, লেটস টক, লেটস সিট ডাউন। জনগণ যদি 70% ভোট অবশ্যই গণভোটে দিয়েছে, জনগণ কিন্তু সংবিধান পরিবর্তন করার জন্য 51% ভোট আমাদেরও দিয়েছে। তো সেটাও তো গণভোট। এই যে আপনারা অনেকে বলেন অবৈধ, আমি অবৈধ বলতে চাই না, ইটস টু হার্শ, রিগরাস, বাট এটা সত্যি। এটা আই ক্যানট বি ট্রেসড ব্যাক ইন দ্য কনস্টিটিউশন, সো ইট ইজ আ মিয়ার আনকনস্টিটিউশনাল থিং। আপনারাই তো বলছেন অবৈধ, আমি তো ইলিগাল বলতে চাই না, বিকজ এই গণভোট আমরা চেয়েছি ইজ আ জেস্টার অফ আওয়ার, উই ওয়ান্ট টু ইনভলভ দ্য পিপল অফ দ্য কান্ট্রি। আমরা জনগণকে সম্পৃক্ত করতে চেয়েছি, এই কারণে আমরা গণভোটে রাজি হয়েছি, আমরা চেয়েছি। এখন গণভোটে আপনাকে একটা কথা বলি, আসলে বলা উচিত না, ইন্টারিম গভর্নমেন্ট তো আমাদেরই ছিল, কিন্তু কিছু টেকনিক্যাল লেকুনা, কিছু পলিটিক্যাল ব্লাফ তো আমরা পেয়েছি। যেমন আপনারা গণভোটে ব্যালটে 4টা কথা বলেছেন। আচ্ছা চিন্তা করেন তো ভাই, একটা ভোটারের কাছে যদি আমি জিজ্ঞেস করি যে আমি একটাতে ভোট দিতে চাই না, আই ডু নট এগ্রি উইথ ওয়ান অফ দ্য প্রভিশন, আমি কি করব? হ্যাঁতে ভোট দিব না নাতে ভোট দিব? জবাব নাই। আপনি আমাকে বাধ্য করেছেন, আপনারা জনগণকে বাধ্য করেছেন। তাহলে আপনি এখানেই প্রথম থেকে বলে দিচ্ছেন সংসদ নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছি না। তার মানে এই আদেশ, যেটাকে বারবার ইলিগাল বলা হয়, আমার ভাই আইনও দিল, ওই আইনের ব্যাপারে আমি আসতেছি, তো এই আদেশে এতগুলি আদেশ, এর মধ্যে থেকে মাত্র মাননীয় স্পিকার 4টা নিয়ে আপনি গণভোট করলেন, মানে বাকি আদেশের তো দাম নাই, এটা আপনি বলে দিলেন। ইউ অনলি নিড কনসেন্ট, মাত্র এই 4টে আপনি জনগণের রায় ছিলেন। আর আপনার যে বাকি প্রভিশন গুলি আছে সেগুলি রায় কোথায়? সেগুলি আপনি চান নাই। তার মানে ইউ ইয়োরসেলফ আন্ডারমাইন দ্য প্রভিশন অফ দ্য আদেশ of the order. তাহলে আপনি সবই আনতেন। আপনি লাস্টে এই গণভোটের লাস্টে আপনি লিখে দিতেন যে আমরা জুলাই সনদ যেভাবে এমবেডেড করব, যেভাবে আমরা অন্তর্ভুক্ত করব। এক্সকিউজ মি, ইউ ক্যান ডু দিস ব্রাদার। ওকে, থ্যাংক ইউ মাননীয় সংসদ সদস্য, থ্যাংক ইউ। আপনি থ্যাংক ইউ ফর ডিস্টার্বিং ব্রাদার, ইউ সাকসেসফুলি ডিস্ট্রয়েড মাই ফ্লো। এনিওয়েজ, আপনি এই 4টা যে লিখে দিলেন, মাননীয় সদস্য আপনি স্পিকারকে অ্যাড্রেস করে বলেন, ওদেরকে অ্যাড্রেস করবেন না। আসলে একটু আবেগ বিবেক দুইটার মিশ্রণ হয়ে যায়, তো এটা ঝামেলা হয়ে যায় আর কি। স্বাভাবিক এই আবেগ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুধু আর একমাত্র বলেছে যে আবেগের জায়গা না, এতেই একদম ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া যা আছে। তো আমি তো একটু আবেগ দেখাতেই পারবো মাননীয় স্পিকার। তো এনিওয়েজ, আমি কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, 4টা প্রভিশন যে দেয়া আছে গণভোটে মাননীয় স্পিকার, ইফ ইউ কেয়ারফুলি গো থ্রু পেরুজ ইট, এখানে আরেকটা দিয়ে দিলেই পারতো যে এই সকল পরিবর্তন, জুলাই সনদের সকল পরিবর্তন আনা হবে এই সংবিধান সংস্কার কি বলে পরিষদ গঠনের মাধ্যমে। তাহলে তো পারপোজ হতো, তো সেটা আপনি করেন নাই। যখনই আপনি এটা ভোটে ফেলেন নাই, তার মানে there is option then I can overlook it and uphold the constitution of the country. এই রেভলিউশনকে আমরা শ্রদ্ধা করি, 17 বছর আমরা কষ্ট করেছি। এখানে আমার
ভাইয়েরা অনেক বেশি কষ্ট করেছে। আমরা জেলে গিয়েছি, আন্দোলনে ছিলাম, 20 দলে ছিলাম, 4 দলে ছিলাম, অনেক আগে থেকে। আমরা চাই না, কিন্তু এই যে একটা প্রক্রিয়া, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা 71-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেবো? এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? এত গায়ে লাগবে কেন? ইফ আই ডোন্ট লাইক ইট, দেয়ার আর রেলিভেন্ট প্রভিশনস উইদিন দ্য কনস্টিটিউশন যে আমি পরিবর্তন করতে পারি। আমার দরকার কি যে আমি এটাকে ছুঁড়ে ফেলে দেবো? মাননীয় স্পিকার আজান দিচ্ছে, শুড আই কাম ব্যাক? মাননীয় সদস্য, আপনি শেষ করেন, আচ্ছা, তারপর আমি শেষ বিরতি দেব। আমি শেষ করি। আমি আরো অনেক টেকনিক্যালিটিতে যেতে পারতাম, আইনে যেতে পারতাম। আই এম শিওর আমাদের সম্মানিত সদস্য আইনমন্ত্রী সাহেব আছেন, উনি কথা বলবেন। আমি শুধু একটা জেনারেল কথা বলি, ইউনিটি ইজ দ্য কি। এবং আগেও যেটা বলছি, এখনো সেটা বলি, সংবিধানের উপরেও আমাদের রেসপেক্ট থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম উই মাস্ট ফাইন্ড আউট আ ওয়ে সো দ্যাট উই ক্যান আপলিফট দ্য স্পিরিট অফ জুলাই। এবং এই কাজ আমাদের, to see between the lines, to draw between the lines, to balance between the lines, আমরা পলিটিশিয়ান, এটা আমরা করব। কিন্তু কোনো ভাবেও আমাদেরকে লগর সেটে ফেলে জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান যদি নিতে যান, তাহলে আপনারা কোনোদিন সাকসেসফুল হবেন না। আপনারা যদি এই জুলাইয়ের উপর মাথায় কাঁঠাল রেঙে, আর এনসিপি যে আমাদের দল, আমাদের হিরোরা যারা যুদ্ধ করেছেন, যারা এখানে আছেন, তাদেরকে বলে দিই, আপনারা জেনজি কে রিপ্রেজেন্ট করেন, জামাত জেনারেশন হয়ে যান না। Look at the eyes of the people. আপনারা মাননীয় স্পিকার, না নতুন স্পিকার, মাননীয় সদস্য, আপনি বলতে থাকেন। আমি বলতে স্পিকারকে অ্যাড্রেস করেন, স্পিকারের দিকে তাকান। আমি আমার এনসিপির ভাইদের বলতে চাই, আপনারা পজিটিভ পলিটিক্স নিয়ে আসবেন। আর এক ভাই বলেছিল, বিরোধী দলের সদস্যরা, বক্তা যখন বক্তৃতা দেয় তাকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করবেন না, কোনো কমেন্ট করবেন না। প্লিজ লিসেন টু হিম, ইউ উইল গেট ইউর টার্ন। হ্যাঁ, there's a possibility। আমাদের এক ভাই বলেছিল, ফ্যামিলি কার্ড, খাল খনন, তো কি পুরো দেশ স্ট্যান্ড স্টিল হয়ে যাবে? হ্যাঁ, পুরো দেশ স্ট্যান্ড স্টিল, সারাদিন আমরা এটা করব, এই আমাদের কাজ। দিস ইজ অ্যাবসার্ড। আমরা অবশ্যই এটাকে করব, আমরা অবশ্যই এটাকে রেসপেক্ট করব। এর কারণ আমরা এখানে, এই আন্দোলনের কারণে আমরা এখানে, হয়তো আমরা জেলে থাকতাম, বাট দ্য কান্ট্রি মাস্ট মুভ অন। সুতরাং আমি যেটা বলবো, যে আমরা সবাই মিলে আমরা বসি, আমরা আলাপ করি, কিন্তু আমাদের কোন সদস্যর বক্তব্যে যাতে জুলাইকে আন্ডারমাইন না করা হয়। কারণ মনে রাখতে হবে, যেদিন আবু সাইদ শহীদ হয়েছিল, সেদিন চিটাগংয়ে ওয়াসিম আকরামও কিন্তু শহীদ হয়েছিল। কন্ট্রিবিউশন কিন্তু কারো কম না, আমাদের সবারই। কেউ হয়তো 2 গুলিতে মারা গিয়েছে, কেউ 1 গুলিতে মারা গিয়েছে, মারা গিয়েছে কিন্তু অনেকেই। আমি তাই বলছি বারবার, আমরা ন্যাশনাল ইউনিটি ডাকি, আমরা কথা বলি, কিন্তু আপনারা দয়া করে আমাদেরকে অ্যাটাকিং এ যাবেন না। আমাদের জেস্টার প্রথম থেকে দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের পর থেকে জেস্টার দেখেন, আপনাদের বাড়ি গিয়েছে, বড় বড় নেতাদের বাড়ি গিয়েছে। এই জেস্টারকে পজিটিভ হতে নেন। আর আপনারা তো ম্যানুভার করতে পারেন, প্রবলেম কি? আপনারা সারা জীবন ভারতের বিরুদ্ধে রাজনীতি করে ভারতের সাথে গোপনে মিটিং করছেন, ওটাও তো ম্যানুভার। আপনারা তো ম্যানুভার, এমন তো না আপনারা, নো দিস ইজ আ গুড কোয়ালিটি ব্রাদার, ডোন্ট বি আপসেট। আপনারা তো মিটিং করেছেন, দিস ইজ আ গুড কোয়ালিটি। আর আপনারা সারা জীবন ইসলামের নামে রাজনীতি করে লাস্টে এসে বলছেন আমরা শরিয়া আইন চাই না। আপনারা তো ভোটের জন্য, ইউ হ্যাভ ডান ইট। তো আজকে প্রবলেম কি? তো আমার কথা বলে একটু ম্যানুভার করেন, সংবিধানটাকেও আমরা রেসপেক্ট করি, জুলাই সনদকেও আমরা রেসপেক্ট করি। ইনশাল্লাহ, সিন্স উই হ্যাভ গুড স্পিরিট, উই হ্যাভ গুড ইন্টেনশন, আমরা পজিটিভ ভালো কিছু নিয়ে আসব। এবং আমি আপনাকে বলে দিচ্ছি, যদি জুলাই সনদের বিরুদ্ধে আমরা স্ট্যান্ড করি, এরা স্ট্যান্ড, আমাদের ঐক্য স্ট্যান্ড করে, আমি আন্দালিব রহমান পার্থ তার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলবো ইনশাল্লাহ। বাট ইউ ডোন্ট ডিক্টেট আস দ্য প্রক্রিয়া, দ্য সিস্টেম, হাউ উই ডু ইট। যেভাবে হবে সেভাবে আমরা করব, সংবিধানকেও রাখবো, জুলাইকেও সম্মান করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। মাননীয় সদস্য, ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন মাননীয় সদস্য হাসান আব্দুল্লাহ, কুমিল্লা 4, সময় 6 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণ আগে সর্বশ্রদ্ধেয় মাননীয় সংসদ আন্দালিব রহমান পার্থ যখন বক্তব্য দিচ্ছিলেন, উনি যখন বললেন যে সংবিধান যারা ছুঁড়ে ফেলতে চায় তাদেরকে স্বাধীনতা বিরোধীর সাথে উনি অ্যালাইন করলেন, ট্যাগ করলেন মাননীয় স্পিকার। এবং তখন ট্রেজারি বেঞ্চের সম্মানিত মাননীয় মন্ত্রী যারা ছিলেন, তারা সেটাকে টেবিল চাপড়িয়ে সেটাকে সমর্থন দিলেন। মাননীয় স্পিকার, গণতন্ত্রের জন্য যিনি আপোষহীন লড়াই করে গিয়েছেন বেগম জিয়া, উনি বলেছিলেন যেদিন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে, যেদিন এই পার্লামেন্ট জনতার সরকারের কাছে যাবে, এদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে।
ট্রেজারি বেঞ্চের যে মন্ত্রীরা ছিলেন তাদের সারা জীবন তারা বেগম জিয়ার সাথে রাজনীতি করেছেন। এই সংবিধান ছুঁড়ে ফেলার সাথে স্বাধীনতা যুদ্ধাপরাধীর অ্যালাইন করার যেটার হাততালি তারা দিয়েছেন, সেটির মধ্য দিয়ে বেগম জিয়াকে তারা মূলত অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন। মাননীয় স্পিকার, আমি বক্তব্য দেওয়ার জন্য অনেক কিছু রেডি করে নিয়ে এসেছিলাম। আমরা আইনমন্ত্রী বলেছেন রুশু পড়ার জন্য, হবস পড়ার জন্য, মদিনা সনদ পড়ার জন্য পড়েছিলাম, কিন্তু আন্দালিব রহমান পার্থ সাহেব যে বক্তব্য দিয়েছেন, আমরা ক্লাস 8-9 যে ডিবেট করতাম সেটি রিভার্টাল দিলে 20 মিনিট সময় লাগবে। মাননীয় স্পিকার, আমি ওনার বক্তব্যের রিভার্টাল দিচ্ছি, আমি কোট করছি। উনি বলেছেন 72-এর সংবিধানের কিছু কিছু বিষয়কে ওনারা সম্মান দিয়েছেন, তার মানে কিছু কিছু বিষয়কে ওনারা সম্মান দেয় নাই। তার মানে এই অভ্যুত্থানের পরে এই সংবিধানের কিছু অংশ ওনারা মেনেছেন, কিছু অংশ ওনারা মানেন নাই। ওনারা কেবল ওই অংশটাই মেনেছেন যে অংশটা ওনাদের পক্ষে গিয়েছে, যে অংশটা ওনাদের বিপক্ষে গিয়েছে এই অংশটা ওনারা মানেন নাই। মাননীয় স্পিকার, এই ধরনের প্রকৃতি সম্পন্ন যারা আছে বাংলাদেশের পার্লামেন্ট যারা দেখছেন তারা সিদ্ধান্ত নেবেন, যারা কখনো কখনো কনফর্মিস্ট, যারা কখনো কখনো রিফর্মিস্ট, তারা মূলত অপরচুনিস্ট। এখন আমি সংবিধানের কিছু কিছু ধারা মানবো, কিছু কিছু ধারা মানবো না। আমি কখনো কখনো সাংবিধানিক, কখনো কখনো আমি অসাংবিধানিক। মাননীয় স্পিকার, যখন ডক্ট্রিন অফ নেসেসিটির প্রশ্ন আসে, মাননীয় স্পিকার, এই এক্সিস্টিং সংবিধান অনুযায়ী 7A এবং 7B বলবৎ থাকে। সেই জায়গা থেকে আইনজ্ঞরা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি থাকলে ভালো হতো। ডক্ট্রিন অফ নেসেসিটি মাননীয় স্পিকার 48-3 অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মাধ্যমে একটা এই 106-এর অ্যাডভাইজরি একটা রুল আছে মাননীয় স্পিকার। এই অ্যাডভাইজরি রুলের মাধ্যমে সংবিধানের ফান্ডামেন্টাল কোনো বিষয় কম্প্রোমাইজ করা যায় না। মাননীয় স্পিকার, যদি আমি এই সংবিধান মানি তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যদি এই সংবিধানকে আমি ধারণ করতে চাই, মেনে চলতে চাই, সেদিন 64 বিধি অনুযায়ী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছিল 6 আগস্ট। মাননীয় স্পিকার, এই সংসদে প্রশ্ন রাখতে চাই, বর্তমান রাষ্ট্রপতি চুপ্পু, তখন বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে হবে। সেদিন কোন প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করা হয়েছিল সেটা আমাদেরকে অ্যাটর্নি জেনারেল জানাবেন। আমাদেরকে অ্যাটর্নি জেনারেল জানাবেন যে এই হিয়ারিংটা হয়েছিল, এই হিয়ারিং এ উনি উপস্থিত ছিলেন কিনা। তখনকার সময় যিনি প্রধান বিচারপতি ছিলেন ওবায়দুল হক, তিনি তখন কোথায় ছিলেন, সেই রায়ের কপিটা আমরা দেখতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনি যখন বেগম জিয়াকে 6 আগস্ট সর্বপ্রথম ছাত্র জনতা যখন সিদ্ধান্ত নিয়েছিল আর এক মুহূর্ত বেগম জিয়াকে কারাগারে থাকতে দিবে না, বেগম জিয়াকে রাষ্ট্রপতির আদেশের মধ্য দিয়ে বেগম জিয়াকে সেদিনই কারাগার থেকে যেই জুলুমের মধ্যে রাখা হয়েছিল সেটা থেকে ছাত্র জনতার রায়ের মধ্য দিয়ে সেখান থেকে বের করে আনা হয়েছিল। মাননীয় স্পিকার, যদি এই সংবিধানকে বাইবেল ধরে নেই, এই সংবিধানকে যদি গসপেল ধরে নেই, এই গসপেলের পুরোহিত অনুযায়ী যেভাবে ভ্যাটিকান সিটি চলে সেটা যদি আমরা ধরে নেই, তাহলে মাননীয় স্পিকার সেদিন বেগম জিয়া জেল থেকে বের হতে পারেন না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সেদিন বেগম জিয়া জেল থেকে বের হয়েছিল অভ্যুত্থানের জনরায়ের ভিত্তিতে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনারা বলছেন আপনারা ঠিক সেই জায়গায় আপনারা সংবিধানকে আপনারা মানছেন যেই জায়গায় সংবিধান থেকে আপনারা বেনিফিটেড হবেন। মাননীয় স্পিকার, গ্রামের ভাষায় কথা আছে, বলতে চাই না, যে গাং পার হইলে মাঝি কোন দুলা ভাই। ছাত্ররা, আপনাদের নেতা কর্মীরা গত 17 বছর ধান খেতে ঘুমাইতে হয়েছে, ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। মহাসচিব কান্না করে বলেছে তাদের নেতা কর্মীরা ঢাকায় এসে রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করত। এক মিনিট বলেন। মাননীয় স্পিকার, আজকে দেখেন, আজকে লক্ষ লক্ষ নেতা কর্মী তাদের রক্ত দিয়েছে। ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দলকে বিশেষভাবে আমি আলাদা করতে চাই না, ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের রক্ত, শ্রম, ঘামের মধ্য দিয়ে এই হাসিনার পতন হয়েছে। এই হাসিনার পতনের পরে মাননীয় স্পিকার, জনরায় কখনো কেতাবের কাছে মাথা নত করে না। এটা ভ্যাটিকান সিটি নয় যে গসপেল অনুযায়ী হচ্ছে দেশ পরিচালিত হবে। 68% জনগণ তারা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এই সংবিধানের বেসিক স্ট্রাকচারাল জায়গায় কোন জায়গাগুলোতে রিফরমেশন আনতে হবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আন্দালিব রহমান পার্থ সাহেব বলেছেন যে অর্ডারে নাকি সংবিধান সংস্কার পরিষদের গঠনটা নাই। উনি যদি একটু পরিশ্রম করতেন, জাস্ট একটা পাতা উল্টাইতেন, একটা পাতা পরেই বলা হয়েছে সংবিধান সংস্কার পরিষদ গঠন, যদি হেজযুক্ত। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ।